আচ্ছা, আমরা গতদিন ক্লাসে সিস্টেম কল নিয়ে কথা বলছিলাম। তো সিস্টেম কল নিয়ে কথা বলতে গিয়ে আমরা গতদিন কয়েকটা এক্সাম্পল দেখেছি। ফর্ক পর্যন্ত আমরা এক্সাম্পল দেখেছিলাম। তো আমরা দেখেছিলাম সিস্টেম কল দিয়ে কিভাবে কোন একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারে। এই জিনিসগুলো আমরা মোটামুটি গত ক্লাসে দেখেছি। তো আজকে আমরা একটু সামনের দিকে মুভ করি। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু বড় করে নিই। আচ্ছা, আমরা একটু স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। এখন আমরা এখান থেকে একটু দেখি যে এই যে দেখো এখানে উইন্ডোজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সিস্টেম কলটাকে আমরা সাধারণত এপিআই কল হিসেবে বলি। তো এখানে লিস্ট অফ এপিআই কলস কিছু দেয়া আছে যেগুলো সাধারণত উইন্ডোজে ইউনিক্সে ইউজ করা হয়। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এগুলা জেনারেলি জাস্ট কিছু নাম দেখানোর জন্য আমরা দেখলাম। আচ্ছা, এরপরে দেখো কার্নেল ডাটা স্ট্রাকচার। এটা দিয়ে আমরা বুঝাই যে আসলে আমাদের অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে গেলে কোন কোন ধরনের ডাটা স্ট্রাকচার আমাদের জানা থাকতে হবে, বিশেষ করে ল্যাবগুলোতে। যেমন আমাদের এখানে দেখো লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট। এই লিঙ্ক লিস্ট সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে, প্রোগ্রামিং স্কিল থাকতে হবে ওএস ডেভেলপার হিসেবে কাজ করতে চাইলে। আমাদের হ্যাশ ফাংশন, হ্যাশ ম্যাপ, বিট ম্যাপ, এগুলো তোমরা সি প্লাস প্লাস আমার ধারণা এগুলো অলরেডি করে ফেলছো। এই স্ট্রাকচারগুলো সম্পর্কে মোটামুটি নলেজ থাকতে হবে যদি ডেভেলপার হিসেবে কাজ করতে চাও। আচ্ছা, তো এখানে দেখো আমরা ইন জেনারেল একটা ওভারভিউ দিচ্ছি, যেহেতু আমাদের এটা একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। তো আমাদের এখানে দেখো প্রথমে আছে মেমোরি ম্যানেজমেন্ট। তো এই জায়গাতে আমরা আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে অপারেটিং সিস্টেম তার বিভিন্ন কাজের মধ্যে একটা ইম্পর্টেন্ট মডিউল হচ্ছে তোমার মেমোরি ম্যানেজ করা। এই মেমোরি ম্যানেজ বলতে আমরা মেমোরি বলতে বোঝাচ্ছি র্যামের কথা বোঝাচ্ছি। তো র্যামের, তুমি যখন একটা প্রোগ্রামকে এক্সিকিউট করো, এটাকে র্যামে লোড করতে হয়। তাহলে র্যামের কোন জায়গাতে একটা প্রোগ্রামকে আমি লোড করব, আবার আরেকটা প্রোগ্রাম যখন আমি লোড করব তখন র্যামের কোথায় তাকে লোড করব, এই যে ডিসিশন গুলো নেওয়া। আবার যদি কোনো কারণে র্যাম ফুল হয়ে যায়, অকুপাইড হয়ে যায়, তখন আবার র্যাম থেকে কিছু প্রোগ্রাম রিমুভ করে আবার হয়তো অন্য আরেকটা প্রোগ্রামকে র্যামে আনতে হয়। এই যে ডিসিশন মেকিং গুলো, এর জন্য বিভিন্ন অ্যালগরিদম আছে এবং ওএস কে কন্টিনিউয়াসলি তোমার র্যামের কি বলে তোমার র্যামের জায়গা নিয়ে কন্টিনিউয়াসলি ডিফারেন্ট অ্যালগরিদম রান করতে হচ্ছে এবং ম্যানেজ করতে হচ্ছে। আবার ধরো অপটিমাইজ করা বলতে যেমন দেখা গেল যে হয়তো একটা প্রোগ্রাম তোমার র্যামের ভিতরে তুমি কিছু একটা কোন একটা পার্টে লোড করেছো, আবার আরেকটা প্রোগ্রাম তুমি র্যামের অন্য একটা পার্টে লোড করেছো। এইভাবে এমন হতে পারে র্যামের মাঝখানে কিছু খালি জায়গা থেকে যেতে পারে আর বাকি জায়গায় প্রসেস। তাহলে আবার অপারেটিং সিস্টেম যেটা করে, এটা ফ্রি টাইমে তখন আবার র্যামকে অপটিমাইজ করে দেখা যাচ্ছে তোমার অকুপাইড স্পেস গুলোকে একদিকে নিয়ে আসে, ফ্রি স্পেস গুলোকে আরেক জায়গায় নিয়ে যায়। তো এটার উপর একটা চ্যাপ্টার আছে, আমরা চ্যাপ্টারে দেখবো যে আসলে এই যে মেমোরি ম্যানেজমেন্টের বিভিন্ন ফাংশন গুলো, এগুলো কিভাবে কাজ করে। আমরা এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকবে, সেগুলো দিয়ে আমরা দেখবো। তো আপাতত এই চ্যাপ্টারে মেমোরি ম্যানেজমেন্ট করতে পারে, শুধু এটুকু আমাদের জানা থাকলো। আচ্ছা, এরপর দেখো স্টোরেজ ম্যানেজমেন্ট। স্টোরেজ বলতে আমরা বুঝাই যে তোমরা কোন একটা ফাইল তৈরি করো, সেটা কি করতে হয়, তৈরি হয় র্যামে, কিন্তু যখন আমরা সেভ করি তখন আমরা কি করি, আমাদের যে সেকেন্ডারি স্টোরেজ আছে, হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কে আমরা স্টোর করি। তাহলে হার্ড ডিস্কে আমি কিভাবে স্টোর করব, কারণ হার্ড ডিস্ক তো তোমরা জানো ম্যাগনেটিক ডিভাইস। তার মানে ম্যাগনেটিক ডিভাইসে আমি ডাটা স্টোর করব। তো তুমি যখন আবার ডাটা স্টোর করবা, সেই ডাটাগুলোকে আবার কি করতে হবে, একটা সার্টেন টাইম পরে তুমি আবার যখন ওপেন করতে যাবা তখন সেটাকে খুঁজে বের করতে হবে। একটা ফাইলকে তুমি বিভিন্ন জায়গায় মানে একটা ফাইলকে তুমি ভেঙে ছোট ছোট পার্ট করে বিভিন্ন জায়গায় সেভ করতে পারো, অথবা এক জায়গাতেই ফাইলটাকে সেভ করতে পারো। এই যে ডিসিশন মেকিং গুলো এবং কিভাবে ফাইলটাকে তুমি আবার রিট্রিভ করে ইউজারকে দিবা, সোজা কথা ফাইল স্টোর করা এবং ফাইল রিলেটেড অ্যাক্টিভিটি স্টোরে কিভাবে রাখবো, স্টোরেজে, সেকেন্ডারি স্টোরেজে, এই জিনিসগুলো আমরা এই স্টোরেজ ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার আছে সেখানে আমরা দেখবো। তো আপাতত চ্যাপ্টার 1-এ তোমাকে যদি বলি যে ওএস এর স্টোরেজ ম্যানেজমেন্ট বলতে কি বুঝো, এখান থেকে জাস্ট যে কথাগুলো বললাম এগুলাকে নিজের ভাষায় লিখতে পারলেই হবে। আচ্ছা, তো এখানে আমরা ফাইলের কথা যেমন বললাম, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে। যেমন ধরো আমরা সাধারণত যেই ডিস্কগুলো ইউজ করি কম্পিউটারে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে তোমার যে ডিস্কগুলো আমরা ইউজ করি এইগুলা হচ্ছে তোমার কি বলে এগুলাকে, তোমার মানে ফিজিক্যালি ডাটা রাইট করে এবং এটার উপরে তোমার কি বলে এটাকে, এটা কি বলে যেন, এটাকে ম্যাগনেটিক ডিস্ক আমরা বলি। আর এইগুলো হচ্ছে তোমার রোটেশনাল ডিস্ক। তার মানে তোমার এটার ভিতরে মুভিং পার্টস আছে এবং এই পার্টের উপরে হেড দিয়ে আমরা ডাটা রাইট করি। তাহলে তুমি যখন কোনো ডাটা রাইট করতে যাবা,
তখন ওএস কে কি করতে হবে, ডিসিশন নিতে হবে যে আমি কোন পার্টে রাইট করব, হেডটাকে কতটুকু মুভ করতে হবে। এই যে টোটাল অ্যাক্টিভিটিটা, এটা আমরা বলছি মাস স্টোরেজ ম্যানেজমেন্ট। এখানেও ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, কিভাবে অপটিমাইজ করা যায়, কিভাবে অল্প মুভমেন্টে বেশি ডাটা রিড রাইট করা যায়। এখানে এর জন্য কিছু অ্যালগরিদম আছে, এখানেও আমরা এখানে কিছু এক্সাম্পল দেখবো, অ্যালগরিদম দেখবো, সিমুলেশন আছে, ল্যাবেও এখানে আমাদের কাজ আছে। এরপরে দেখো আমাদের অপারেটিং সিস্টেম আর্কিটেকচার। আর্কিটেকচার বলতে আমরা বুঝাচ্ছি যে তুমি যখন ওএস ডেভেলপ করবা তখন কয়েকভাবে আমরা ডিজাইন করতে পারি। একটা হতে পারে মনোলিথিক আর্কিটেকচার। কিরকম, যে তোমার পুরো অপারেটিং সিস্টেমটা একটাই প্রোগ্রাম। তার মানে তুমি মেইন থেকে লেখা শুরু করলা, পুরো প্রোগ্রামটা একটাই প্রোগ্রাম হিসেবে লিখলা, লিখে সেভ করলা, তারপরে সেটাকে কম্পাইল করে এক্সিকিউটেবল তৈরি করে রান করে ফেললা। তার মানে তোমার ওএসটা একটাই প্রোগ্রাম হিসেবে থাকবে। তো যদি এরকম তুমি পুরো অপারেটিং সিস্টেমকে একটা প্রোগ্রাম হিসেবে লেখো, দেখা যাবে যে তোমার একটা এক্সিকিউটেবল ফাইলের বিশাল একটা সাইজ হবে, কারণ তোমার এর ভিতরে অসংখ্য মডিউল থাকবে। কিন্তু তোমার একটা যেহেতু প্রোগ্রাম, তাহলে তার মানে তুমি একটা প্রোগ্রামের ভিতরে সবকিছু লিখতেছো। তো এই টোটাল ওএস এর সাইজটা কি হবে, বিশাল বড় হয়ে যাবে। তো এক্ষেত্রে যেটা হবে যে তুমি যখন প্রবলেম কি কি হবে দেখো, প্রবলেমটা হবে যে যেহেতু তোমার একটা প্রোগ্রাম, এটা সাইজ অনেক বড় হয়ে গেল। আবার ধরো কোনো কারণে তুমি তোমার কোডে একটা এরর দেখা দিল, তাহলে আমরা কি করি, আমরা বাগ ফিক্সিং করি। তাহলে আমরা যখন বাগ ফিক্স করতে যাব, তাহলে কি করতে হবে, আমার পুরো প্রোগ্রামটার ধরো একটা ছোট্ট অংশে একটা এরর ছিল, আমি এররটা কারেকশন করলাম। তাহলে এররটা কারেকশন করলে আমাকে কি করতে হবে, এই ওএসটা যেহেতু পুরোটাই একটা প্রোগ্রাম, এটাকে আবার রিকম্পাইল করে আবার নতুন এক্সিকিউটেবল জেনারেট করতে হবে। তা না হলে কিন্তু তোমার আপডেটটা তুমি রিফ্লেকশনে আসবে না। তার মানে তুমি ধরো ওএস ডেভেলপার, তুমি মনোলিথিক আর্কিটেকচার ইউজ করেছো, একটা প্রোগ্রাম একটা কাউকে দিয়ে দিয়েছো অপারেটিং সিস্টেম রান করার জন্য। তো নরমালি যদি দেখা যায় যে কোনো একটা পার্টে তোমার আপডেট করতে হয়, তাহলে তোমার কি করতে হবে, আপডেট করে নতুন করে কম্পাইল করে অপারেটিং সিস্টেমটা আবার তোমার কি করতে হবে, ইউজারদেরকে ফুল অপারেটিং সিস্টেমটা প্রোভাইড করতে হবে। তাদেরকে সেটা আবার নতুন করে রিইনস্টল করে নিতে হবে। তার মানে সামান্য আপডেট করতে গেলে যদি তোমার অপারেটিং সিস্টেমকে বারবার রিইনস্টল করতে হয়, এটা নিশ্চয়ই খুব একটা ভালো আইডিয়া না। তাহলে মনোলিথিক আর্কিটেকচারে প্রোগ্রামের সাইজ বড়, তুমি খুব সহজেই বাগ ফিক্স করতে পারছো না, বাগ ফিক্স করলে আবার রিকম্পাইল করা লাগছে। আরেকটা যেটা প্রবলেম হয়, যেমন ধরো আমাদের প্রোগ্রামের ভিতরে কোনো কারণে যদি ক্রিটিক্যাল কোনো এরর দেখা যায়, যেমন ধরো সে কোনো এক জায়গায় তুমি ভুলবশত কোডে খেয়াল করোনি ডিভিশন বাই 0 হয়ে গেছে এবং তুমি সেটা হ্যান্ডেলও করোনি, তাহলে সেক্ষেত্রে কি হয় বলতো, একটা প্রোগ্রাম যখন তুমি রান করো এবং সেখানে যখন এরকম একটা ক্রিটিক্যাল এরর দেখা যায়, তখন কিন্তু তোমার প্রোগ্রামটা আনএক্সপেক্টেড ওয়েতে টার্মিনেট করে। ঠিক আছে, তার মানে তোমার যদি এরকম চিন্তা করো যে অপারেটিং সিস্টেমের ভিতরে অসংখ্য মডিউল আছে, একটা মডিউল হয়তো মেমোরি ম্যানেজ করে, একটা হয়তো ডিস্ক ম্যানেজ করে, যেহেতু পুরোটাই একটা প্রোগ্রাম, যদি তোমার মেমোরি ম্যানেজমেন্ট মডিউলের ভিতরে কোনো এরর দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার পুরোটাই যেহেতু একটা প্রোগ্রাম, ওই একটা সামান্য এররের জন্য পুরো অপারেটিং সিস্টেমটাই কিন্তু তোমার কি হবে, ক্র্যাশ করবে। যদিও তোমার অন্য মডিউলগুলোতে কোনো এরর ছিল না, কিন্তু একটা মডিউলের এররের কারণে কিন্তু ফুল অপারেটিং সিস্টেম ক্র্যাশ করবে, যেহেতু পুরোটা একটা প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের বেসিক ডিসঅ্যাডভান্টেজ, যদি একটা প্রোগ্রামে পুরো অপারেটিং সিস্টেমটাকে লিখে ফেলো। তাহলে এটা হচ্ছে এই স্টাইলে যদি আমি যাই, এই স্টাইলটাকে আমরা বলছি মনোলিথিক সিস্টেমস। এটার একটু আমি বেটার ওয়েতে চিন্তা করতে পারি। যেমন দেখো, এই যে আমি যদি একটা ছবি দেখি, দেখো একটু বেটার ওয়েতে কিভাবে করা যায়, যে আমরা মনোলিথিক আর্কিটেকচারের ক্ষেত্রে আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে অপারেটিং সিস্টেমের যত মডিউল আছে সবগুলো মডিউলও কিন্তু তোমার রান করবে হচ্ছে কার্নেল মোডে। তার মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করবে ইউজার মোডে, আর অপারেটিং সিস্টেমের যে পুরো প্রোগ্রামটা, এই পুরো প্রোগ্রামটাই রান করবে হচ্ছে কার্নেল মোডে। এখানে আমরা যেটা করলাম, এই জায়গায় আমাদের যে ইয়াটা ছিল, আইডিয়াটা ছিল যে পুরাটা একটা প্রোগ্রাম, আমি এখন কি করব, এই প্রোগ্রামটাকে ছোট ছোট মডিউলে ভাগ করে ফেলবো, সেপারেট মডিউলে। তার মানে মেমোরি ম্যানেজমেন্ট একটা আলাদা মডিউল, ফাইল ম্যানেজমেন্ট আলাদা মডিউল। ঠিক আছে, তার মানে অপারেটিং সিস্টেমের যে ফাংশনালিটি গুলো, এগুলো একটা ফাইলে না বা প্রোগ্রামে না লিখে আমরা সেপারেট মডিউলে কনভার্ট করে ফেলতেছি। এই মডিউলগুলো আমরা আলাদা আলাদা কম্পাইল করে এক্সিকিউট করতে পারবো। তাহলে কি সুবিধা হবে দেখো, আমরা যদি ছবিটা দেখি, দেখো এখানে ছবিটাতে দেখো যে আমাদের নিচের অংশে দেখো যে কার্নেল মোড, এখানে অপারেটিং সিস্টেমটা রান করছে। এখানে দেখো আমাদের, আচ্ছা একটু দেখি অ্যানোটেশন করা যায় কিনা, হ্যাঁ এখান থেকে করা যাবে। আচ্ছা দেখো, এই যে এখানে দেখো, এই যে এইগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের মডিউলগুলা। তাহলে এই মডিউলগুলোতে
এই প্রত্যেকটা মডিউলই রান করছে কার্নেল মোডে, কিন্তু যেহেতু আমি সেপারেট মডিউল করে ফেলছি, এতে যেটা সুবিধা হবে ওই যে আমাদের বলেছিলাম যে বাগ ফিক্সিং ডিফিকাল্ট। দেখো এখন কি হবে, যদি কোনো কারণে তোমার এই মডিউলটা ধরো আমি যে মার্ক করলাম, এই মডিউলটাতে যদি কোনো কারণে একটা এরর দেখা দেয়, তাহলে কি হবে বলো তো? আমি এই মডিউলটাকে কারেকশন করব, কারেকশন করে যে আমি নতুন কোড জেনারেট হলো এটাকে আবার রিকম্পাইল করব। কিন্তু এখন কিন্তু আমার আর পুরো প্রোগ্রামটা রিকম্পাইল করা লাগছে না, এখন আমাকে শুধু যে মডিউলটাকে আমি আপডেট করলাম শুধু সেই মডিউলটাকে রিকম্পাইল করতে হবে। তাহলে আমার কষ্ট করে কিন্তু পুরো প্রোগ্রামটা রিকম্পাইল করে রিইনস্টল করা লাগবে না। সো ইউজারকে যদি তুমি আপডেট দিতে চাও, যেই মডিউলটাতে আপডেট হয়েছে শুধু সেই পার্টটুকু রিকম্পাইল করে দিয়ে দিবা। ইউজার শুধু যখন আপডেট করতে চাইবে তখন শুধুমাত্র তার ওই পার্টিকুলার মডিউলটা চেঞ্জ হয়ে যাবে, বাকি মডিউলগুলোতে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা, ধরো কোনো কারণে এই যে যেটা বললাম আমরা এই মডিউলটার কথা, যে এটাকে মার্ক করলাম, এই মডিউলটাতে ধরো রান করতে গিয়ে একটা ডিভিশন বাই জিরো এরর হলো, তাহলে যেটা হবে ওর্স কেস সিনারিও যদি হয়, তাহলে এই মডিউলটা ক্র্যাশ করবে। সো এই মডিউলটা যদি ক্র্যাশ করে তোমার ওএস কিন্তু পুরাটা একসাথে ক্র্যাশ করছে না। সো এই ক্ষেত্রে বাগ যদি কোনো কারণে থেকেও যায়, তোমার ম্যানেজ করা ইজি হবে। একটা পার্টিকুলার মডিউল শুধুমাত্র এফেক্টেড হবে, বাকি মডিউলগুলো কিন্তু আগের মতোই ঠিকঠাক রান করতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। আমরা বলছি যে আমরা যদি মনোলিথিক আর্কিটেকচারই ইউজ করি, কিন্তু যদি আমরা মডুলার আর্কিটেকচারে চলে যাই, সেক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হচ্ছে যে আমাদের বাগ ফিক্সিং ইজি হচ্ছে, এবং যদি কোনো কারণে একটা মডিউলে প্রবলেম দেখা দেয় পুরো সিস্টেমটা নিয়ে ক্র্যাশ করছে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সব মডিউলই রান করবে কার্নেল মোডে, এক নম্বর কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে সবগুলো মডিউল মিলেই কিন্তু আসলে তোমার অপারেটিং সিস্টেমটা, কাজে অপারেটিং সিস্টেমের যে সাইজ যেটা আমরা বলছি কার্নেল মোডে, এই যে কার্নেলের সাইজ কিন্তু স্টিল তোমার বড়ই থেকে যাচ্ছে, কারণ তোমার সব মডিউলগুলো কিন্তু রান করবে কার্নেল মোডে, এবং কার্নেল এর সাইজটা কিন্তু স্টিল তোমার বড়ই থেকে যাচ্ছে। কিন্তু পার্থক্য হচ্ছে কি, আগে ছিল একটাই মাত্র প্রোগ্রাম, এক জায়গায় এরর হলে ফুল সিস্টেম ক্র্যাশ। এখন হচ্ছে সেপারেট মডিউল, একটা মডিউলে যদি এরর দেখা দেয় তাহলে ওই পার্টিকুলার মডিউলটা শুধু ক্র্যাশ করবে। আচ্ছা, এরপরে আসো আমরা একটু যদি পরে যাই, দেখো আমাদের পরের স্লাইডটাতে আমরা একটু যাই। আচ্ছা, এরপরে আমাদের আর্কিটেকচারাল ওয়েতে একটু কি আছে দেখো। আচ্ছা, অ্যানোটেশনটা রয়ে গেল, একটু দেখি অ্যানোটেশনটা সরানো যায় কিনা। আচ্ছা, অ্যানোটেশনটা সরে গেল। ওকে, দেখো এখানে আমরা এই যে এই কথাগুলো অলরেডি আমরা বলে ফেলেছি। আচ্ছা, এইগুলো আমরা ইনফ্যাক্ট আসলে এতক্ষণ বলে ফেললাম। আচ্ছা, এখানে দেখো আমাদের নেক্সট যে মাইক্রো আর্কিটেকচার আছে সেটাকে আমরা বলছি মাইক্রো কার্নেল। মাইক্রো কার্নেল আর্কিটেকচারে আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা কার্নেলের সাইজটাকে ছোট করে ফেলবো। কিভাবে ছোট করব? যে অপারেটিং সিস্টেমের যে মেজর কিছু ফাংশনালিটি আছে, যেমন দেখো যে এই তিনটা, এখানে দেখো মেমোরি ম্যানেজমেন্ট প্রথম দিকে আছে, মেমোরি ম্যানেজিং মেমোরি প্রোটেকশন, প্রসেস শিডিউলিং, ইন্টার প্রসেস কমিউনিকেশন। এই যে তিনটা অপশন, এই তিনটা অপশনকে আমরা কার্নেলে রাখবো। রেখে বাকি যেই মডিউলগুলো আছে, যেমন ধরো তোমার নেটওয়ার্ক ম্যানেজ করার মডিউল আছে, ব্লুটুথের মডিউল আছে, তারপরে প্রিন্টারের জন্য প্রিন্টিং মডিউল আছে, এই যে আলাদা আলাদা যে সেপারেট কাজগুলো, এই মডিউলগুলোকে আমি আর কার্নেলের মেইন পার্ট হিসেবে রাখবো না। তার মানে কার্নেলে থাকবে হচ্ছে শুধুমাত্র এই সিগনিফিকেন্ট তিনটা পার্ট, ম্যানেজিং মেমোরি প্রোটেকশন, প্রসেস শিডিউলিং আর ইন্টার প্রসেস কমিউনিকেশন। আর বাকি যে মডিউলগুলো আছে এগুলাকে আমি কার্নেল থেকে বের করে দিব। বের করে দিয়ে এখন কোথায় রাখবো? একটা জিনিস খেয়াল রাখবো যে অপারেটিং সিস্টেমের কোনো কম্পোনেন্ট যদি তোমার কার্নেলে নাও থাকে, এটা কোথায় থাকবে? তাহলে এটাকে আমাদের নিয়ে আসতে হবে ইউজার মোডে। তার মানে আমরা যদি পরের ছবিটা দেখি, দেখো এই ছবিটা দেখো, যে দেখো নিচে আমাদের আছে মাইক্রো কার্নেল। মাইক্রো কার্নেল এখানে আছে আমাদের, একটু দেখি আমরা অ্যানোটেশনটা আবার যাই। আচ্ছা, এখানে দেখো এই যে এখানে আছে আমাদের মাইক্রো কার্নেল। তার মানে কার্নেল মোডে আমাদের আছে শুধুমাত্র মাইক্রো কার্নেল। এই মাইক্রো কার্নেলটা সাইজ হচ্ছে খুবই ছোট। এই মাইক্রো কার্নেলের উপরে দেখো এইটা রান করবে, মাইক্রো কার্নেলটা রান করবে কার্নেল মোডে। এর উপরে দেখো ইউজার মোড, ইউজার মোডে রান করতেছে ওএস এর বাকি মডিউলগুলো। তার মানে এই যে উপরে যে মডিউলগুলো দেখতে পাচ্ছ, ডিসপ্লে সার্ভার, ফাইল সার্ভার, তারপরে আরো থাকতে পারে প্রিন্ট করার জন্য প্রিন্ট সার্ভার থাকতে পারে। তাহলে এই যে টোটাল জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই টোটাল অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে রান করবে হচ্ছে ইউজার মোডে। তাহলে প্রশ্ন আসতে পারে
অপারেটিং সিস্টেমের কম্পোনেন্ট কিন্তু রান করতেছে ইউজার মোডে, তাহলে এগুলোকেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলবো না, এগুলোকে আমরা বলবো সিস্টেম অ্যাপ্লিকেশন। তার মানে ওএস এরই কম্পোনেন্টস কিন্তু রান করছে ইউজার মোডে। কার্নেলটাকে আমরা লাইট করে ফেললাম, লাইট ওয়েটেড করে ফেললাম, অল্প সাইজ করে ফেললাম, আর উপরে উঠে গেল বাকি সেপারেট মডিউলগুলো। তো এতে যেটা সুবিধা হবে, কার্নেল সাইজ ছোট হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা এখানে বললাম যে ডিসপ্লে সার্ভার, যেমন দেখো আমরা যেটা বললাম যে তুমি ধরো কোনো একটা ডিভাইসে প্রিন্ট করতে চাও, তাহলে এই যে প্রিন্টারের যেই প্রিন্ট করার জন্য যেই মডিউলটা আছে, এই মডিউলটাকে আমরা বলছি হচ্ছে প্রিন্টার মডিউল। এই যে প্রিন্টার সার্ভার মডিউল, এই মডিউলে যে আমরা সার্ভার বললাম, ফাইল সার্ভার, ডিসপ্লে সার্ভার, পিস বলে, থ্রেড ইন্টারফেস, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, এই যে উপরে যেগুলো আছে, এই উপরের যেই মডিউলগুলো দেখতে পাচ্ছ যেগুলো ইউজার মোডে রান করে, এগুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে ডেইমন প্রসেস। ঠিক আছে, এই যে আমরা একটু এখানে নামটা দেখে আসি কোন জায়গায় আছে, একটু দেখি কোথায় যেন আছে, একটু দেখি আমরা, এখানে বোধহয় আছে, একটু ওয়েট করো, দেখি আমরা খুঁজে বের করি। আচ্ছা, এটা বোধহয় এই জায়গাতে কোনো এক জায়গায় লেখা ছিল। এনিওয়ে, যাক, ঠিক আছে, আমরা এটা একটু মনে রাখি যে আমাদের সিস্টেম অ্যাপ্লিকেশন, এই যে এখানে আছে, এই যে পাওয়া গেছে, দেখো এই যে মাইক্রো, এখানে দেখো এই যে এই লাইনটাতে আছে, মাইক্রো কার্নেল সার্ভার্স আর ডেইমন প্রোগ্রামস। তাহলে এই যে ডেইমন প্রোগ্রাম বা ডেইমন প্রসেস আমরা যাই বলি, এই ডেইমন প্রসেসটা হচ্ছে তোমার আর কিছুই না, অপারেটিং সিস্টেমেরই কম্পোনেন্ট, কিন্তু রান করছে হচ্ছে দেখো ইউজার মোডে। তো ইউজার মোডে যদি রান করে, তাহলে প্রশ্ন আসতে পারে যে ওএস এর কম্পোনেন্ট ইউজার মোডে রান করছে, তাহলে এগুলো কি হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারবে? এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যেহেতু এগুলো ওএস এরই কম্পোনেন্ট, রান করছে ইউজার মোডে, অপারেটিং সিস্টেম এগুলোকে স্পেশাল পারমিশন গ্র্যান্ট করবে যেন এগুলো হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারে। যেমন ধরো প্রিন্ট করার জন্য যে প্রিন্টার ডেমন আছে, এটা সাধারণত কি করে তোমরা জানো, তুমি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে প্রিন্ট কমান্ড দাও, নরমালি কি হয়, তোমার কমান্ডটা বা তোমার কমান্ড দেওয়ার সাথে সাথে তোমার ডকুমেন্টটা প্রসেস করে আমরা ওই প্রিন্টার ডেমন যে প্রসেসটা আছে তার কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। তার মানে ওএস এর কম্পোনেন্ট তোমার কাছ থেকে ডাটাটা নিয়ে নিল, নিয়ে কিউতে রাখতে থাকবে। তো নরমালি যেটা হয়, ওখান থেকে ডাটা নিয়ে ওই প্রিন্টার ডেমন যে অ্যাপ্লিকেশনটা, সিস্টেম অ্যাপ্লিকেশন, এটা কি করবে, তোমার প্রিন্টারে গ্র্যাজুয়ালি প্রিন্ট করতে থাকবে। তার মানে হার্ডওয়্যার অ্যাক্সেস করার পারমিশন কিন্তু প্রিন্টার ডেমনের আছে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কিন্তু থাকবে না, যেহেতু এইটা প্রিন্টার ডেমনটা হচ্ছে ওএস এর একটা কম্পোনেন্ট, তার কিন্তু এই স্পেশাল রাইটটা থাকবে, ওএস তাকে গ্র্যান্ট করবে যেন এটা কি করতে পারে, হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারে। একটা যেটা প্রশ্ন আসতে পারে যে এই প্রসেসগুলোকে কার্নেল মোড থেকে বের করে দিয়ে আমি বেনিফিটটা কি অ্যাচিভ করলাম। দেখো এখানে আইডিয়াটা খুবই সহজ। তুমি জানো যে যদি আমরা কোনো কারণে অপারেটিং সিস্টেমের কোনো অ্যাপ্লিকেশন রান করতে যাই বা মডিউল রান করতে যাই, আমাদেরকে কি করতে হয়, কার্নেল মোডে শিফট করতে হয়। এখানে খেয়াল করে দেখো, তুমি যখন মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল থেকে একটা প্রিন্ট কমান্ড দিবা, তখন কি হবে, তোমার ডাটাটা আমি কার কাছে হ্যান্ড ওভার করে দিব, আমি প্রিন্টার ডেমনের কাছে হ্যান্ড ওভার করে দিব। তাহলে এই যে তুমি প্রিন্টার ডেমনের কাছে হ্যান্ড ওভার করবা, প্রিন্টার ডেমনটাকে তুমি যদি হ্যান্ড ওভার করতে যাও, তাহলে প্রিন্টার ডেমন তো ওএস এর কম্পোনেন্ট যদি হইতো এবং যদি কার্নেল মোডে রান করতো, তাহলে কি করতে হতো, এই ডাটাটা কিন্তু তুমি সরাসরি কি করতে পারতা না, প্রিন্টার ডেমনকে দিতে পারতা না, তোমাকে আবার কার্নেল মোডে শিফট হয়ে সিস্টেম কল দিয়ে তারপরে তোমাকে আবার হ্যান্ড ওভার করতে হতো। ঠিক আছে, তাহলে এটা না করে তুমি কি করতেছো, যেহেতু ওএস এর কম্পোনেন্টটা ইউজার মোডেই রান করছে, তুমি খুব সহজেই কি করতে পারতেছো, তোমার ডাটাটাকে ডেমনের হাতে তুলে দিতে পারছো। তাহলে এটা হচ্ছে একটা বিগ অ্যাডভান্টেজ, যেহেতু তোমার অপারেটিং সিস্টেমেরই কম্পোনেন্টস রান করছে হচ্ছে তোমার ইউজার মোডে। আরেকটা ইন্টারেস্টিং সুবিধা হচ্ছে, ধরো তোমার এখানে কোনো প্রিন্টার নাই তোমার কম্পিউটারে, তো তুমি চাইলে কি করতে পারো, প্রিন্টার ডেমন যেই মডিউলটা, এটা র্যামে লোড হলে এটা র্যামের একটু জায়গা নষ্ট করবে। তো কার্নেলকে তো র্যামে থাকতেই হয়, তোমরা জানো যে কার্নেলকে অবশ্যই র্যামে রাখতেই হবে। সো কার্নেল ছাড়া বাকি যে সিস্টেম মডিউলগুলো আছে বা ডেমন প্রসেসগুলো আছে, সেগুলোকে তুমি যদি দরকার না পড়ে, যেমন ধরো সে তোমার কম্পিউটারে প্রিন্টার নাই, তাহলে কি হবে, প্রিন্টার ডেমন যে প্রোগ্রামটা আছে বা প্রিন্টার স্পুলারও বলি আমরা অনেক সময়, এই প্রিন্টার ডেমন প্রোগ্রামটাকে তোমার কি করার দরকার নাই, তোমার র্যামে লোড করার কোনো প্রয়োজনই নাই। তাহলে তুমি কি করতে পারবা, দেখবা যে উইন্ডোজের ক্ষেত্রে দেখবা তুমি কন্ট্রোল প্যানেল থেকে সার্ভিসেস বলে একটা জিনিস আছে, ওই সার্ভিসেসে তুমি যদি চলে যাও, ওখানে দেখবা যে তুমি অপারেটিং সিস্টেমের অনেক ডেমন অ্যাপ্লিকেশন গুলো দেখতে পারবা, ডেমন প্রোগ্রামগুলোর লিস্ট দেখতে পারবা, সার্ভিসগুলো দেখতে পারবা।
এই সার্ভিসগুলোর মধ্যে তুমি যদি দেখো যে প্রিন্টার ডেমন পাওয়া গেল, তাহলে প্রিন্টার স্পুলারটাকে তুমি ওপেন করবা, ওপেন করে সিম্পলি স্টপ বাটনে ক্লিক করে বন্ধ করে দিতে পারবা। তার মানে ওএস এর কম্পোনেন্ট, তোমার কিন্তু ওএস এর কম্পোনেন্টের সাথে ইন্টারঅ্যাকশন করার কোনো রাইটই ছিল না আগের মডিউলগুলোতে, আমরা জানি। কারণ ওএস এর কোনো কম্পোনেন্ট তুমি ধরতে পারবে না, যেহেতু তারা রানই করে হচ্ছে কার্নেল মোডে। কিন্তু এখন এই প্রিন্টার ডেমনটা রান করতেছে কোথায়? এটা রান করতেছে হচ্ছে ইউজার মোডে। সো ইউজার চাইলে কি করতে পারবে? এই প্রোগ্রামটাকে দেখতে পারবে এবং চাইলে দরকার না হলে সেটাকে বন্ধ করে দিতে পারবে। তোমার কম্পিউটারে ব্লুটুথ নাই, ব্লুটুথ তুমি বন্ধ করে দিলা। তারপরে ধরো তোমার কম্পিউটারে নেটওয়ার্ক সার্ভিস নাই, তুমি চাইলে নেটওয়ার্ক সার্ভিসটাকেও স্টপ করে দিতে পারো। তার মানে আইডিয়াটা হচ্ছে যে এখানে আমি চাইলে যে কোনো অপারেটিং সিস্টেমের সিস্টেম অ্যাপ্লিকেশনকে দরকার না পড়লে উই ক্যান স্টপ ইট। আচ্ছা একটু হোল্ড করি, আমরা এখানে আমার একটা ফোন আসছে, আমরা একটু ফোনটা ধরে নিই। একদম বলো মামুন। হ্যাঁ, তোমার মানে ইয়ে কি লাগবে, তোমার কখন লাগবে রিকমেন্ড, তোমাকে রিটার্ন লাগবে রিকমেন্ডেশন? আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে অপারেটিং সিস্টেমের কম্পোনেন্টস যেগুলো ইউজার মোডে রান করছে সেগুলোকে আমরা চাইলে দরকার না পড়লে স্টপ করে দিতে পারি। বাট এই অ্যাপ্লিকেশন গুলো যদি কার্নেল মোডে রান করতো তাহলে কিন্তু ওএস এর কোনো মডিউলকে আমরা দরকার না পড়লে স্টপ করতে পারতাম না। সো মাইক্রো কার্নেলের সুবিধা হচ্ছে কার্নেলটা সাইজ ছোট, তুমি চাইলে এই কার্নেলটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এটার উপরে নিজের প্রসেসগুলো ডেভেলপ করে তো ইউ ক্যান ডেভেলপ এ নিউ অপারেটিং সিস্টেম। সো মাইক্রো কার্নেল আর্কিটেকচার, এই যে সাধারণত উইন্ডোজ ইউজ করে মাইক্রো কার্নেল আর্কিটেকচার, আর লিনাক্স সাধারণত মনোলিথিক যে মডুলার অ্যাপ্রোচটা বললাম, এই যে আগের যেটা আমরা বললাম এই যে মনোলিথিক মডুলার এই যে এই আইডিয়াটা, এটা সাধারণত লিনাক্স ইউজ করে। তার মানে কার্নেলের সাইজ একটু বড়ই থাকে আসলে। বাট তুমি চাইলে এখানকার কার্নেলটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এখানকার যে কোনো মডিউলই কি করতে পারো, নিজের মতো চেঞ্জ করতে পারো, যেহেতু লিনাক্স হচ্ছে ওপেন সোর্স। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা দেখলাম যে আমাদের আর্কিটেকচারের ভিতরে আমরা দেখলাম মনোলিথিক আর্কিটেকচার দেখলাম, এরপরে আমরা দেখলাম হচ্ছে মাইক্রো কার্নেল। একটু দেখে নিই রেকর্ডিংটা চলছে কিনা। হ্যাঁ রেকর্ডিং চলছে। হ্যাঁ মাইক্রো কার্নেল দেখলাম, এরপরে দেখো আমাদের এরপরে যেটা আছে সেটাকে আমরা বলছি ভার্চুয়াল মেশিনস। ভার্চুয়াল মেশিন সম্পর্কে আমাদের একটা অলরেডি ধারণা হয়ে গেছে, যেহেতু আমরা ল্যাবে ভার্চুয়াল বক্স নামে একটা অ্যাপ্লিকেশন ইউজ করেছি। তো এটার আইডিয়াটা হচ্ছে এরকম, ভার্চুয়াল মেশিন বলতে আমরা সাধারণত দুই ধরনের ভার্চুয়াল মেশিন হিসেবে চিন্তা করি। একটা এই ভার্চুয়াল মেশিন বা অনেক সময় আমরা এটাকে হাইপারভাইজার হিসেবেও বলি। দেখো যে এখানে আমাদের লেখা আছে ছবিটাতে, দেখো যে টাইপ 2 হাইপারভাইজার। তার মানে দুই ধরনের হাইপারভাইজার আছে, টাইপ 1 হাইপারভাইজার, টাইপ 2 হাইপারভাইজার। তাহলে জিনিসটা কি, আইডিয়াটা হচ্ছে এরকম, দেখো তোমার কম্পিউটারে, আচ্ছা আমি একটু অ্যানোটেশনে যাই। আচ্ছা দেখো এখানে তোমার কম্পিউটারে এরকম একটা হোস্ট অপারেটিং সিস্টেম আছে অলরেডি, তার মানে ধরো উইন্ডোজ বা লিনাক্স তোমার ইনস্টল করা আছে। তার উপরে তুমি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেছো যেটাকে আমরা বলছি টাইপ 2 হাইপারভাইজার। এই যে তোমরা যেটা ভার্চুয়াল বক্স ইউজ করেছো, তার মানে হোস্ট অপারেটিং সিস্টেমের নিজস্ব, দেখো এখানে প্রসেস আছে, নিজস্ব অ্যাপ্লিকেশন আছে, এখানে অন্য অন্য অ্যাপ্লিকেশনও রান করছে, নিজের হোস্ট অপারেটিং সিস্টেমের নিজস্ব ডেমন প্রসেসও আছে। এছাড়া অ্যাডিশনাল আছে কি, দেখো এই যে ভার্চুয়াল বক্স টাইপ 2 হাইপারভাইজার। এখন এই ভার্চুয়াল বক্সের উপরে তুমি কি করতে পারছো, এই দেখো আমরা গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারছি। তার মানে এই যে উপরে দেখো এই যে তিনটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে গেস্ট অপারেটিং সিস্টেম, যেটা তোমরা ইনস্টল করেছো লিনাক্স বা উবুন্টু যেটা ইনস্টল করেছো। তো এই উবুন্টু আছে উপরে, উবুন্টুর আবার এগুলো হচ্ছে নিজের প্রসেস। তাহলে খেয়াল করে দেখো এখানে অ্যাকচুয়ালি যদি চিন্তা করো, আমরা জানি যে অপারেটিং সিস্টেম তো সাধারণত হার্ডওয়্যার দেখতে পায়, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ইন্টারেস্টিং জিনিস, গেস্ট অপারেটিং সিস্টেম যেটা, এটা কি আসলে কার উপরে রান করতেছে, দেখো এটা রান করতেছে যে টাইপ 2 হাইপারভাইজারের উপরে রান করছে। টাইপ 2 হাইপারভাইজার হচ্ছে যেমন দেখে তোমাদের কম্পিউটার আছে ভার্চুয়াল বক্স, এই যে টাইপ 2 হাইপারভাইজার এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হিসেবে তোমার অপারেটিং সিস্টেমের উপরে রান করছে। ঠিক আছে, এই যেমন এখানে ডান দিকে দেখো এক্সাম্পল আছে যে ওরাকল ভার্চুয়াল বক্স,
VMware এগুলো হচ্ছে সব টাইপ 2 হাইপারভাইজার। তার মানে এই হাইপারভাইজারের উপরে যখন তুমি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করেছো, ওই ওএসটা কিন্তু আসলে রিয়েল হার্ডওয়্যার দেখতে পাবে না। কারণ কি? হার্ডওয়্যার আছে হচ্ছে এইখানে নিচে। হোস্ট অপারেটিং সিস্টেম কিন্তু হার্ডওয়্যার কন্ট্রোল করতে পারবে। কিন্তু গেস্ট অপারেটিং সিস্টেম শুধুমাত্র তাই দেখতে পাবে যেটা তাকে হাইপারভাইজার দেখাবে। তার মানে হাইপারভাইজার যদি তাকে 2 জিবি র‍্যাম দেখায়, তাহলে সে 2 জিবি র‍্যাম দেখতে পাবে। হাইপারভাইজার যদি তাকে 8 জিবি হার্ড ডিস্ক দেখায়, 8 জিবি হার্ড ডিস্ক দেখতে পাবে। সো উপরের যে গেস্ট অপারেটিং সিস্টেম সে কিন্তু আসলে তোমার রিয়েল অপারেটিং সিস্টেম যেটা নিচে রান করছে সেটার কোনো মডিউল কিন্তু দেখতে পাবে না এবং তাদের সাথে কোনো ইন্টারঅ্যাকশনও করতে পারবে না। সো প্র্যাকটিক্যালি ফিজিক্যাল হার্ডওয়্যার যদি তোমার অ্যাক্সেস করতে হয়, উপরের গেস্ট অপারেটিং সিস্টেম কিন্তু সেটা কোনোভাবেই সরাসরি অ্যাক্সেস করতে পারবে না। তাকে কি করতে হবে? তাকে হাইপারভাইজার এবং হোস্ট অপারেটিং সিস্টেম এই ২ টার হয়ে তারপরে কি করতে হবে? ফিজিক্যাল হার্ডওয়্যার দেখতে হবে। সো তোমার যদি কোনো একটা USB ড্রাইভ অ্যাক্সেস করতে হয় ভার্চুয়াল বক্স থেকে, তোমার অবশ্যই কি করতে হবে? টাইপ 2 হাইপারভাইজার থেকে তোমার হোস্ট অপারেটিং সিস্টেমের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে যে আমি ফিজিক্যাল এই হার্ডওয়্যারটা আমার গেস্ট অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করতে দিতে চাই। তখনই শুধুমাত্র গেস্ট অপারেটিং সিস্টেম কি করতে পারবে? ওই ডিভাইসটা ম্যানেজ করতে পারবে। বাট মনে রাখবা ডিভাইস ম্যানেজমেন্টের টোটাল কাজটা কিন্তু আল্টিমেটলি করবে হচ্ছে হোস্ট অপারেটিং সিস্টেম। অর্থাৎ তুমি যতই র‍্যাম ম্যানেজ করতে যাও না কেন, আসলে তুমি তো ফিজিক্যাল র‍্যাম দেখতেই পাচ্ছ না। গেস্ট অপারেটিং সিস্টেম কিন্তু ফিজিক্যাল কোনো কিছু দেখতে পাচ্ছে না। হার্ড ডিস্কও দেখতে পাচ্ছে না, র‍্যামও দেখতে পাচ্ছে না। সো সে আসলে টোটালি ভার্চুয়ালি কাজ করতেছে। তো এটার সুবিধা যেটা, যে একটা হোস্টের উপরে চাইলে তুমি একাধিক ভার্চুয়াল কি করতে পারো? অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারো। তাহলে তোমার ভার্চুয়াল অপারেটিং সিস্টেমে যদি কোনো কারণে প্রবলেম দেখা দেয়, কোনো একটা ভাইরাস ইনফেকশন বা এই রিলেটেড জিনিস, তুমি সিম্পলি অপারেটিং সিস্টেমটাকে আবার রিইনস্টল করে নিতে পারো উপরে। তোমার অরিজিনাল ওএস টা কিন্তু ব্যাকএন্ড এর নিচে থাকছে সবসময়। এটাকে আমি বলছি টাইপ 2 হাইপারভাইজার ভার্চুয়াল মেশিনস। ঠিক আছে? এই টাইপ 2 হাইপারভাইজার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল মেশিন। এটার উপরে তুমি হচ্ছে একেকটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবা। আরেকটা যেটা আইডিয়া আছে দেখো, এটাকে আমরা বলছি, আচ্ছা আমি একটু যদি যাই এখানে দেখো, এটাকে আমরা বলছি টাইপ 1 হাইপারভাইজার। তাহলে টাইপ 2 সাথে টাইপ 1 এর পার্থক্যটা কোন জায়গায় দেখো? আচ্ছা, এখানে দেখো এইটা হচ্ছে আমাদের টাইপ 1 হাইপারভাইজার। তার মানে একদম বটমে আছে হার্ডওয়্যার, তার উপরে হচ্ছে টাইপ 1 হাইপারভাইজার। তাহলে এই যে টাইপ 1 হাইপারভাইজার, এইটা কিন্তু তোমার একটা অপারেটিং সিস্টেমের মতোই কাজ করবে। তবে এটাকে আমরা বলি, দেখো এই যে ডান পাশে দেখো এখানে বলা আছে এটাকে আমরা বলি বেয়ার মেটাল অপারেটিং সিস্টেম। বেয়ার মেটাল অপারেটিং সিস্টেম, বেয়ার মেটাল মানে কি? এটা একটা স্কিনড বা হাড্ডি সার আরকি, হ্যাঁ? মানে তার মানে এটার কিন্তু তেমন কোনো অপারেটিং সিস্টেমের যে ফুল ফাংশনালিটি এটা কিন্তু নাই। টাইপ 1 হাইপারভাইজারটা যেটা করে, তুমি যখন কম্পিউটার স্টার্ট করবা, তুমি টাইপ 1 হাইপারভাইজারটা লোড হবে। এইবার তুমি টাইপ 1 হাইপারভাইজারের উপরে মাল্টিপল অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবা। তবে সুবিধা হচ্ছে যে এই যে টাইপ 1 হাইপারভাইজার এই আসলে তোমার টোটাল জিনিসটা কন্ট্রোল করবে এবং এই যে উইন্ডোজ বলো বা লিনাক্স বলো বা অন্য ওএস ইনস্টল করো না কেন, সবাই কিন্তু ফিজিক্যাল হার্ডওয়্যারটা দেখতে পাবে। তার মানে টাইপ 1 হাইপারভাইজারের কাজ হচ্ছে শুধুমাত্র একটা ইন্টারফেস দিবে তোমাকে। তুমি কম্পিউটার স্টার্ট করলা, সাধারণত সার্ভার কম্পিউটারের সাথে বাই ডিফল্ট কোনো ওএস আসে না। তো ওইটার সাথে সাধারণত টাইপ 1 হাইপারভাইজার আসে। যেমন আমাদের ডেটা সেন্টার আছে। আমাদের ডেটা সেন্টারে অনেকগুলো সার্ভার আছে। ওখানে আমরা সার্ভার যখন কিনেছি, আমাদের সার্ভারগুলোর সাথে টাইপ 1 হাইপারভাইজার আসছে। কিন্তু কোনো অপারেটিং সিস্টেম আমাদের সাথে আসেনি। সো আমরা কি করেছি? ওই টাইপ 1 হাইপারভাইজারের উপরে আমরা আমাদের ইচ্ছামত চাইলে উইন্ডোজ, লিনাক্স অথবা একাধিক সোলারিস এরকম একাধিক অপারেটিং সিস্টেমে কি করতে পারবো? ইনস্টল করে নিতে পারবো। তার মানে একদম বটম লেভেলে থাকবে হচ্ছে টাইপ 1 হাইপারভাইজার। এই যে এখানে কয়েকটা নাম আছে, Oracle OVM অথবা ESXi, Hyper-V। Hyper-V টা হচ্ছে উইন্ডোজে ইউজ হয়। এগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপ 1 হাইপারভাইজার। তাহলে হাইপারভাইজার টাইপ 1 এর সাথে 2 পার্থক্য হচ্ছে, টাইপ 2 টা হচ্ছে কমপ্লিটলি একটা হোস্ট ওএস এর উপরে রান করবে, হার্ডওয়্যার দেখতেই পাবে না। আর টাইপ 1 টা হচ্ছে হার্ডওয়্যারের উপরেই রান করবে, বেয়ার মেটাল অপারেটিং সিস্টেম, এবং তুমি যখন তার উপরে কোনো হোস্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করবা, ওই হোস্ট অপারেটিং সিস্টেম গুলো কিন্তু হার্ডওয়্যারকে দেখতে পাবে। এটা হচ্ছে টাইপ 2 সাথে টাইপ 1 এর পার্থক্য। আচ্ছা, তারপরে আমরা যদি একটু সামনের দিকে আগাই দেখো। আচ্ছা, তোমরা জাভা ভার্চুয়াল মেশিনের নাম শুনেছো, তাই না? JVM। আচ্ছা, একটু কিন্তু খেয়াল রাখবা যে JVM এর সাথে কিন্তু এই যে আমরা যে ভার্চুয়াল মেশিন বললাম, এটা কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি? JVM হচ্ছে, তোমরা জানো এটা সাধারণত
ওএস ইন্ডিপেন্ডেন্ট, তার মানে লিনাক্সও রান করে জাভা, উইন্ডোজও রান করে, অন্যান্য মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড সেখানেও রান করে। তার মানে আসলে জাভা কিন্তু যেকোনো জায়গাতেই রান করে। বাট কিভাবে রান করে? আসলে ব্যাক এন্ডে তোমার যেটা হয়, জাভার একটা ভার্চুয়াল মেশিন রান করে। এইটার কাজ হচ্ছে তোমার জাভার যে কোডগুলো, এটা সে কি করে? ওই কম্পাইল করে তোমাকে আউটপুটটা দেয়। সো জেভিএম টা আসলে তোমার ওই যে ওএস ইন্ডিপেন্ডেন্স যেটা, এটা অ্যাচিভ করার জন্য তোমার জাভা ভার্চুয়াল মেশিনটা ইউজ হয়। বাট জেভিএম কিন্তু কোনো অপারেটিং সিস্টেম না। এটা কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট করে না, এটা কিন্তু হার্ডওয়্যার ম্যানেজ করে না, এটা কিন্তু অন্যান্য কাজ করে না। প্রসেস ম্যানেজ করে না। এটার কাজ হচ্ছে জাভার কোড শুধুমাত্র এক্সিকিউশন তোমাকে করতে হেল্প করছে। সো ভার্চুয়াল মেশিন বলল আসলে কিন্তু এইটাই যে আমরা যে টাইপ 1 এবং টাইপ 2 বললাম, এটার সাথে কিন্তু এটার পার্থক্য আছে। এটা কিন্তু সেম জিনিস না। এটা একটু খেয়াল রাখবে। জাস্ট অনেক সময় মনে হতে পারে যে জাভা ভার্চুয়াল মেশিন তার মানে এটাও বোধহয় ওয়ান কাইন্ড অফ হাইপারভাইজার টাইপের কিছু। আসলে তা কিন্তু না। আচ্ছা, এছাড়া দেখো আরেকটা আর্কিটেকচার আছে। এটা নরমালি MIT তে ডেভেলপ করা হয়েছিল। এখন আর খুব একটা দেখা যায় না। এটাকে আমরা বলতাম এক্সোকার্নেল। এক্সোকার্নেলটা অনেকটা টাইপ 1 হাইপারভাইজারেরই মতো। তবে ডিফারেন্সটা কোন জায়গায় দেখো? যেমন ধরো একটু আমরা যদি আগের ছবিটায় যাই, দেখো এখানে। আচ্ছা, আমরা একটু আরেকবার অ্যানোটেশনটা অন করি। দেখো এখানে টাইপ 1 হাইপারভাইজারের উপরে তুমি উইন্ডোজ ইনস্টল করেছো। সো উইন্ডোজ কিন্তু তোমার কম্পিউটারে যদি 16 জিবি র্যাম থাকে, তোমার কম্পিউটারে যদি 1 টেরাবাইট হার্ড ডিস্ক থাকে, এই উইন্ডোজ কিন্তু 16 জিবি র্যামও দেখতে পাচ্ছে, 1 টেরাবাইট হার্ড ডিস্কও দেখতে পাচ্ছে। আবার এই লিনাক্সও কি করতে পারছে? দেখো 16 জিবি র্যাম দেখতে পাচ্ছে, তোমার কি করতেছে? ওই টেরাবাইট হার্ড ডিস্কটাও দেখতে পাচ্ছে। তো তুমি যদি এমন করতে চাও যে টাইপ 1 হাইপারভাইজার থেকে তুমি এই অপারেটিং সিস্টেম গুলোকে রিসোর্স অ্যালোকেট করে দিতে চাও, তোমার এখানে 16 জিবি র্যাম আছে, তুমি এই উইন্ডোজকে 8 জিবি র্যাম দিয়ে দিলা আর লিনাক্সকে 8 জিবি দিয়ে দিলা। তার মানে দুইজনের রিসোর্স সেপারেট হয়ে গেল। আবার হার্ড ডিস্কের মধ্যে তুমি বলে দিলা যে ওকে, প্রথম 512 কিলো মেগাবাইট সরি গিগাবাইট হচ্ছে উইন্ডোজ ইউজ করবে, নেক্সট 512 গিগাবাইট ইউজ করবে লিনাক্স। তার মানে তুমি রিসোর্স চাইলে কি করতে পারো? একদম সেপারেটলি ডিস্ট্রিবিউট করে দিতে পারো অপারেটিং সিস্টেম গুলোর মাঝে। সেক্ষেত্রে তুমি যে ডিস্ট্রিবিউশন করলা, ওই ওএস গুলো ওই রিসোর্সের মধ্যেই কাজ করবে। সো একটু পার্থক্যটা কোন জায়গায় দেখো? টাইপ 1 হাইপারভাইজারের ক্ষেত্রে হাইপারভাইজারে কিন্তু অ্যাডিশনাল দায়িত্ব নাই। তুমি কি করলা? অপারেটিং সিস্টেম ইনস্টল করলা, অপারেটিং সিস্টেম নিজেই সব হার্ডওয়্যার দেখতে পাবে, নিজের মতো ম্যানেজ করবে। আর এখানে আমরা কি করছি দেখো, এক্সোকার্নেলে আমরা রিসোর্স লিমিটেড করে দিচ্ছি। তার মানে আমরা কি করতেছি? উইন্ডোজকে একটা পার্টিকুলার র্যামের পোর্শন এবং হার্ড ডিস্কের পোর্শন দিয়ে দিচ্ছি। লিনাক্সকে একটা পার্টিকুলার র্যামের পোর্শন, হার্ড ডিস্কের পোর্শন দিচ্ছি। তাহলে অবশ্যই তোমার এক্সোকার্নেলকে এনশিওর করতে হবে যে উইন্ডোজকে যে তুমি 4 জিবি বা 8 জিবি র্যাম দিলা, এই 8 জিবির বাইরে যেন উইন্ডোজ যেতে না পারে কোনোভাবেই, এই গ্যারান্টিটা কিন্তু এক্সোকার্নেলকে দিতে হবে। তার মানে এক্সোকার্নেলের অ্যাডিশনাল একটা কাজ হয়ে যাচ্ছে, যেহেতু তুমি রিসোর্স ডিস্ট্রিবিউট করতেছো, তার মানে তোমার অ্যাডিশনাল কাজও হয়ে যাচ্ছে হচ্ছে সেই রিসোর্সের বাইরে কোনো কিছু যেন একটা ওএস ইউজ করতে না পারে, সেটাও কিন্তু তোমাকে কি করতে হবে? গ্যারান্টি দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নরমাল টাইপ 1 টাইপ 2 টাইপ 1 হাইপারভাইজারের সাথে এক্সোকার্নেলের পার্থক্য। আচ্ছা, আমরা যদি সামনে আগে দেখো। আচ্ছা, এই যে আমরা এক্সোকার্নেলের কথা বললাম, এটা হচ্ছে মেইনলি এটার সাথে পার্থক্য। এখানে জিনিসগুলো লেখা আছে, তবে তোমরা একটু পড়ে নিজেদের ভাষায় মোটামুটি লেখার চেষ্টা করবে। এক্সাক্টলি এইভাবে পয়েন্ট করে লিখতে হবে এমন কিন্তু কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই আমাদের লাস্ট একটা স্লাইড আছে, সেটা হচ্ছে আমরা এটাকে বলি ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং। তো সাধারণত এই ক্ষেত্রে যেটা হয়, আমরা নরমালি এইভাবে চিন্তা করি যে আমরা আমাদের একটা ডেটা সেন্টার আছে, ডেটা সেন্টারে খুবই হাই পারফরম্যান্স, আমরা একটা অ্যানোটেশনটা অন করি আবার। আচ্ছা দেখো, এই যে আমাদের ডেটা সেন্টারে, আচ্ছা এটা আবার, এটা তো দেখি অন্য অ্যানোটেশন আছে, একটু দেখি। এটা না, ক্লিয়ার অল ড্রয়িংস, এটা নেই। দেখো এখানে এই যে আমাদের ব্যাক এন্ডে আমাদের হাই পারফরম্যান্সের সার্ভার আছে, সার্ভারের মধ্যে অপারেটিং সিস্টেম আছে এবং এটা কি করতে পারে? মাল্টিপল ইউজারকে সার্ভিস দিতে পারে। তাহলে দেখো এই যে নেটওয়ার্কের থ্রুতে আমাদের অসংখ্য ডিভাইস এই সার্ভারের সাথে কানেক্টেড। এই যে সাধারণত কি কি কানেক্টেড দেখো, একটা ডেস্কটপ পিসি আছে, একটা ল্যাপটপ কানেক্টেড আছে, একটা স্মার্টফোন কানেক্টেড আছে। তার মানে ডিফারেন্ট টাইপস অফ ডিভাইস তারা নেটওয়ার্কের থ্রুতে এই সার্ভারের সাথে কানেক্টেড। তাহলে এমন হতে পারে যে এই যে ক্লায়েন্ট কম্পিউটারটা, এই ক্লায়েন্ট কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার, এরা কি করতে পারে? এই সার্ভারে তাদের একটা
অ্যালোকেটেড স্পেস থাকতে পারে, ডিস্ক স্পেস, ওখানেই হয়তো সে তার ফাইলগুলো সেভ করছে, ফাইলগুলো রিট্রিভ করছে। তার মানে স্টোরেজটা কমপ্লিটলি সার্ভারেও থাকতে পারে। সো এই যে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, ক্লায়েন্ট ডেস্কটপ দেখছো বা ক্লায়েন্ট ল্যাপটপ, এমন হতে পারে যে এই কম্পিউটারগুলোতে হার্ড ডিস্ক একদমই ছোট সাইজের আছে একটা, জাস্ট খালি কম্পিউটারটা স্টার্ট করার জন্য, ওএসটা স্টার্ট করার জন্য। তারপরে মেজরিটি অফ স্টোরেজের ক্যাপাসিটি বা তুমি যদি ডাটা সেভ করতে চাও, তোমাকে কি করতে হবে? এই সার্ভারে এসে সেভ করতে হবে। তাহলে তুমি যখন সার্ভারে সেভ করবা, এই সার্ভারে যে অপারেটিং সিস্টেমটা আছে তার কিন্তু এখন একটা মেজর দায়িত্ব পড়ে গেল যে এই ডেস্কটপ যখন তার ডাটা চাইবে, তখন তাকে কি করতে হবে? এই সার্ভার ওএস কে এই ডাটাটা এই ডেস্কটপ পর্যন্ত পাঠাতে হবে। আবার ক্লায়েন্ট যখন ডাটা চাইবে, ল্যাপটপ যখন ডাটা চাইবে, তখন ল্যাপটপকে পাঠাতে হবে। মোবাইল যখন চাইবে, মোবাইলকে পাঠাতে হবে। তার মানে এই সার্ভারটা আসলে তোমাকে বিভিন্ন সার্ভিস দিবে, ঠিক আছে? এটা ফাইল সার্ভার হতে পারে, এটা অন্য প্রিন্ট সার্ভার হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। এই যে সার্ভারটা, এটা হাই পাওয়ারফুল এবং এটা একসাথে প্যারালালি অনেকগুলো ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারে। সো এখানকার যে ওএসটা রান করবে, তার কিন্তু খালি আর একটা ইউজার নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের নরমাল ডেস্কটপ বা ল্যাপটপে আমাদের যে ওএস আছে, এখানে কিন্তু সাধারণত আমরা একটা ইউজার এট এ টাইম রান করে, কাজে ওএস কে একটা ইউজারের অ্যাপ্লিকেশন গুলো নিয়েই চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু এখন কি হবে দেখো, এই অপারেটিং সিস্টেম, সার্ভার অপারেটিং সিস্টেমের যেটা আছে, তার নিজের কিন্তু দায়িত্ব আছে। এখানেও কিন্তু অসংখ্য কম্পিউটার প্রোগ্রাম চলছে, এখানেও কিন্তু স্টোরেজ আছে, এখানেও কিন্তু র্যাম ম্যানেজ করতে হচ্ছে। শুধু তা না, এখানে ক্লায়েন্ট যারা আছে তারা যে সার্ভিসগুলো রিকোয়েস্ট করবে, সেগুলোকেও কিন্তু কি করতে হবে? এই সার্ভার অ্যাপ্লিকেশন, সার্ভার প্রোগ্রামটাকে রান করতে হবে, ওএসটাকে। সো এই ওএস এর কিন্তু দায়িত্ব অনেক বেশি। সো এটাও ওয়ান কাইন্ড অফ আর্কিটেকচার, যে আমরা অপারেটিং সিস্টেম যখন ইউজ করি, দেখবা যে উইন্ডোজের নরমাল ডেস্কটপ ভার্সন আছে, আবার সার্ভার এডিশন আছে, লিনাক্সের সার্ভার এডিশন আছে। সো সার্ভার এডিশন গুলো সাধারণত আমরা হাই পাওয়ারফুল যে তোমাদের সার্ভার পিসি গুলো আছে, সার্ভার কম্পিউটার বা সার্ভার যেগুলো আছে, এগুলোতে আমরা ইউজ করি। যেমন আমাদের ডেটা সেন্টারে যে অ্যাপ্লিকেশন গুলো আছে, যেমন তোমরা যখন তোমাদের দেখবা যে তোমাদের আইইউএমএস এ তোমরা যখন লগ ইন করো, তখন তোমাদের এই যে ফুল ইন্টারফেসটা, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের ডেটা সেন্টারের সার্ভার থেকে। তুমি যখন, আমরা যখন টিচাররা যখন ডাটা এন্ট্রি দিচ্ছি, তোমাদের রেজাল্ট এন্ট্রি দিচ্ছি, সাথে সাথে ডাটা সেন্টারে গিয়ে সেভ হয়ে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি আমি ইন্টারফেস, কিন্তু আসলে সব অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে এই সার্ভার এন্ডে। সো এখানকার যে সার্ভার ওএস, একে কিন্তু কি করছে, যদি ৬০০০ স্টুডেন্ট একসাথে লগ ইন করে, তাহলে তাদেরকে কিন্তু অপটিমাইজড ওয়েতে সার্ভিস দিতে হবে। কাজে ওই ওএস এর স্ট্রাকচারাল ডিজাইন কিন্তু একটু ডেফিনেটলি অন্য ওএস গুলো চাইতে ডিফারেন্স হবে। তো সেই জন্য সার্ভার ওএস আর ক্লায়েন্ট ওএস আসলে দুইটা একটু ডিফারেন্ট স্ট্রাকচার হয়। সো এই যে আমরা জিনিসগুলো দেখলাম, আমরা আসলে আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখলাম যে মাইক্রো কার্নেল হতে পারে, মনোলিথিক আর্কিটেকচার হতে পারে, তারপর আমরা দেখলাম ভার্চুয়াল মেশিন হতে পারে। কাজে ভার্চুয়াল মেশিন হিসেবে যখন রান করছে, তখন আবার আরেক ধরনের অ্যাক্টিভিটি। সো হাইপারভাইজারের এক ধরনের কাজ দেখলাম। তারপর আমরা এক্সো কার্নেল দেখলাম। তার মানে অপারেটিং সিস্টেম ডেভেলপার হিসেবে তুমি যেই পয়েন্টে কাজ করবা, তুমি যদি সার্ভার ওএস ডেভেলপ করো, তাহলে তোমাকে সার্ভারের ফিচার গুলো, তার ফাংশনালিটি গুলো নিয়ে চিন্তা করতে হবে। তুমি যদি ক্লায়েন্ট ওএস ইনস্টল করো, ডেভেলপার হিসেবে কাজ করো, ক্লায়েন্টের আইডিয়া নিয়ে কাজ করতে হবে। সো এটা হচ্ছে আমরা আর্কিটেকচার নিয়ে কথা বললাম। তো আমার মনে হয় এই স্লাইডটা আপাতত এখানে শেষ। তো যেহেতু এখানে কিউ এর কোনো সুযোগ থাকলো না, রেকর্ডেড ভিডিও দিলাম। তো তোমাদের যদি কোনো কোশ্চেন আনসার থাকে আগামী ক্লাসে বা এর পরের ক্লাসে, ইউ ক্যান এনি টাইম আস্ক, আমরা ওখান থেকে কোশ্চেন আনসার করতে পারবো, ঠিক আছে? তো আমাদের ল্যাবের সাথে সিঙ্ক্রোনাইজেশন রাখার জন্য আমরা এই টপিকটা একটু তাড়াতাড়ি কভার করে ফেললাম। তবে এটার সাথে আমরা পরে যে টপিকটা শুরু করব নেক্সট চ্যাপ্টারে, সেটা এটার সাথে খুব একটা ডিপেন্ডেন্সি নাই, কাজে এটা তুমি পরে ভিডিও দেখে ওটা শুরু করলেও কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।